এই আরশোলার উৎপাতের পর আবার সংসদের অধিবেশন শুরু হতে চলেছে আগামীকাল। এই সংক্ষিপ্ত এপিসোডে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করবার জন্য এই এপিসোডটি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনারা সকলেই জানেন বন্দে মাতরম বিল সংসদে পেশ হয়ে গেছে, রাজ্যসভাতেও পেশ হয়ে গেছে। পাস তো হবেই, তাহলে বন্দে মাতরম গাইতে হবে। এরপরে যে বিলগুলো আছে যার মধ্যে কনস্টিটিউশন কারেকশন বা অ্যামেন্ডমেন্টেরও বিল রয়েছে, সেটা হচ্ছে নারী শক্তি বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। আর তার সাথে রয়েছে ডিলিমিটেশন বিল, তার সাথেই রয়েছে পিএম অ্যান্ড সিএম এর জেল হলে আর কোনো সম্ভাবনা নেই ভোটে দাঁড়ানোর। এই বিলগুলো তার সাথে যোগ হয়ে আছে, অবশ্যই তার সাথে যোগ হয়ে আছে এফসিআর এ। এখন সরকার এই সমস্ত আন্দোলনের পর একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা হচ্ছে যে সরকার হয়তো পিছু হটে যেতে পারে, ডিফেন্সিভ মুডে আসতে পারে। তা কি হতে পারে? এখন এই বিলগুলো, একটা কথা ঠিক যে এই বিলগুলো কিন্তু লিস্টিং হয়েছে পার্লামেন্টে, যে সেটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, ভোটাভুটি হবে, পাস অথবা ফেল, সেটা তো পরে দেখা যাবে। এখন এই লিস্টিং এর থেকে সরকার কি পিছিয়ে আসবে? এবার যদি আসল প্রেক্ষিতের জায়গাটা ভালো করে ঠান্ডা মাথায় দেখা হয়, তাহলে কি দেখা যাচ্ছে? শুধু দর্শকবৃন্দ, যে কটা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে অলরেডি, এই সব কটা রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা রাজ্যে না থাকার ফল সারা দেশকে ভোগ করতে হচ্ছিল, সেটার নাম পশ্চিমবঙ্গ। আর সেখানের সব থেকে বড় দেশের নিরাপত্তার যে ইস্যুটা ছিল, সেটার নাম হচ্ছে অনুপ্রবেশ। আর সেই অনুপ্রবেশকে মদদ দেওয়া এবং তার থেকেও বড় কথা হচ্ছে বিদেশি সন্ত্রাসবাদ, বিদেশি মৌলবাদ এবং সনাতনী বিরোধিতা, জামাতি উদ্দেশ্য সফল করা, আল কায়দা আইসিসকে আহ্বান করে প্রায় আদর করে যত্ন করে পুষে রাখা বিভিন্ন জায়গাতে। আর এই সব কিছুরই কিন্তু একটা উৎসের জায়গাগুলো ছিল। লঞ্চিং প্যাড হিসেবে বর্ডার সংলগ্ন বিভিন্ন গ্রামকে ডেমোগ্রাফি চেঞ্জ করে, কনস্ট্রাকশন করে, হোটেল রিসোর্ট বিশাল বিশাল কিছু করে প্রায় সম্পূর্ণ পরিমাণে চেঞ্জ করে ফেলে দেওয়া হয়েছে। আর সেখান থেকেই চলতো এর অপারেশন। সেগুলো তো আমরা বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি। আর ওই যে তথ্যটা আমি বারবার বলি আপনাদেরকে, যে বাংলাদেশের জামাত তাদের দেশে জেতা 71টা আসনের মধ্যে 68টা আসনে জিতেছে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের, বীরভূমের বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে। দৃশ্যটা খুব পরিষ্কার, বুঝতেও খুব একটা কোনো অসুবিধা নেই। এবং পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে, বর্ডার সংলগ্ন গ্রামগুলোতে, যেটা আমি অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে একটি মৌলবাদী আইন কানুন প্রতিষ্ঠিত করায় প্রায় হয়ে গেছিল। যেমন শুক্রবার দিন ছুটির দিন হবে, নির্দিষ্ট সময় দোকান বন্ধ রেখে নির্দিষ্ট সময় কোনো একটি জায়গায় প্রার্থনায় যেতে হবে, না হলে তার জরিমানা হয়ে যাবে। আর সালিশ সভা, তৃণমূল কংগ্রেসের নেতা যদি সেই অনুপ্রবেশকারী কোনোভাবে হয়ে যেতে পারে, অথবা তার সাগরেদদের মধ্যে কেউ হয়ে যেতে পারে, অথবা কোনো নেতা হয়েছে তার সাকরেদ যদি এরা হয়ে যেতে পারে, তাহলে এদের প্রধান একটা উপার্জন এবং কাজ কি ছিল? সেই অনেকটা খাপ পঞ্চায়েতের মতো সালিশ সভা। গর্ব করে এক একজন বলতেন, জানো আমি দিনে 10-12টা সালিশ করি, তাহলে আমি কত উঁচু দরের মানুষ। এইটা ছিল তাদের, সে কতটা উঁচু দরের মানুষ সেটা বোঝানোর জায়গা। ফলত যেখানে সালিশ সভার এত ছড়াছড়ি, তাহলে সেখানে আইনসভার তো কোনো ভূমিকাই থাকে না। আস্তে 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 ফিকে হয়ে যায় সেই ভূমিকাটা। আর সেই ভূমিকাটাই তৈরি করে ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওই আইনগুলোই ধীরে ধীরে ওই সালিশের মাধ্যমেই সমাজ চলবে, দেশের আইন কানুন সংবিধানের মাধ্যমে নয়,
সালিশে চলবে দেশ বা রাজ্য, সংবিধান বা আইনের জন্য সাথে নয়। এখন এই সালিশ সভাগুলোকে গ্রামাঞ্চলের মানুষজন মেনেও নিতে বাধ্য হতো। তার কারণ কি? না মানা ছাড়া উপায় নেই। এখানে তো দুটো অপশন, এক, তুমি ওই যেখানে যারা বসে থাকবে তারাও যথেষ্ট পরিমাণে দলবলে ভারী, তাদের সাথে অস্ত্র আছে, তাদের সাথে অর্থ আছে, সবকিছু আছে, কাজেই তারা সেই সিদ্ধান্ত দেবে, ওই বিচারের নামে প্রহসন মতো হয়ে সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে। এখন এই ব্যাপারগুলো ভেবে দেখা যেতে পারে যে আচ্ছা, কোনো আমাদের দেশের সংবিধানে কোনো আইন নেই নিশ্চয়ই যেখানে কোনো শাস্তির জন্যে কারোর চুল কেটে নেওয়া হবে বা কারোর মাথা নেড়া করে দেওয়া হবে বা কাউকে গ্রাম থেকে দূর করে দেওয়া হবে, এগুলো নিশ্চয়ই কোনো আইনের মধ্যে পড়ে না। কিন্তু ওই সালিশ সভাগুলোতে এই ধরনের তালিবানি আইন চালু হয়ে গেছিল। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডটা শুরু করেছিলাম যেটা দিয়ে, যে এই যে সোমবার থেকে এই অধিবেশন বসতে চলেছে, এই অধিবেশনের গুরুত্ব অপরিসীম। গত এপিসোডটাতে আপনাদেরকে দেখিয়েছি, বলেছি, যুক্তি দিয়েছি আমার মতো করে, যে একটা আরশোলা যদি ঘরে বেরিয়ে পড়ে তখন গৃহস্থের কিন্তু হুঁশ হয় সেটা কোন জায়গা থেকে বেরোলো, তার মানে ওখানে আরো আরশোলা আছে, আরশোলার ডিমও আছে। তাহলে সেইখানটা গিয়ে ওয়াশ করবার কাজটা শুরু হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, কীটনাশক দেওয়া, দিয়ে আরশোলার উৎপাত থেকে যাতে গৃহস্থ রক্ষা পায়, খাবার দাবারে কোনো রকম ইনফেকশন না হয়, সেটাই তো আমরা করে থাকি। এখন এই যে অধিবেশনটা শুধুমাত্র যে এই জামাতি মৌলবাদকে, এই পশ্চিমবঙ্গের মাটিতে যে সনাতনী মানুষজন, রাষ্ট্রবাদী মানুষজন তারা রেজিস্ট করেছে, এবং যে রাষ্ট্রবাদী সরকার তার প্রখর দৃষ্টিভঙ্গি দিয়ে এটার সঙ্গে জিরো টলারেন্স নিয়ে চলেছে, এর সাথে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিজদের ধর্মান্তকরণ। সেখানেও প্রচুর ফান্ড, সাউথ ইন্ডিয়ান চার্চ, নর্থ ইন্ডিয়ান চার্চ, তাদের আলাদা আলাদা দল, এবং বিভিন্ন রাজ্যের মতো আমাদের এই পশ্চিমবঙ্গেও খুঁজলেই পাওয়া যাবে প্রত্যন্ত গ্রামে, পুরুলিয়া, তারপরে আপনার ঝাড়গ্রাম, এই সমস্ত, এমনকি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে। আবার এদিকে চলে আসুন সুন্দরবনে, ওদিকে চলে যান আলিপুরদুয়ার, জঙ্গল আছে, একটু মানে কি বলবো, প্রত্যন্ত মতো জায়গা, সেই জায়গায় ঢুকে যাচ্ছে বড় বড় স্করপিও, সাদা সাদা, তার মধ্যে সাদা সাদা সমস্ত ড্রেস পরা মানুষজন বসে থাকেন, আর সেখানে গরিব গুরুব মানুষগুলোকে অর্থের প্রলোভনে কি করা হচ্ছে, খ্রিস্টান তৈরির চেষ্টা চলছে। খ্রিস্টান মিশনারি স্কুল, তাতে প্রচুর পরিমাণে অর্থের আগমন, এই সব কিছু। আর ওদিকে ওই যে বললাম, উৎস কোথায় আরশোলা বেরোনোর, যেটা মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেই বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনি বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো হচ্ছে, অবৈধ মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির আঁতুর ঘর। আর এখন খারিজি মাদ্রাসাগুলো, এই খারিজি মাদ্রাসাগুলোতে ঠিক কি হয় আর কেনই বা হয়, প্রশ্ন হচ্ছে এই যে কেনই বা হয়। রাষ্ট্রে সুন্দর শিক্ষা ব্যবস্থা আছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু তা তো করলে চলবে না। একটা ডিফারেন্ট মৌলবাদী শিক্ষা কাঠামো এখানে ঢোকানো, এবং নির্দিষ্ট কিছু যাকে বলে মগজ ধোলাই, সেই মগজ ধোলাই করে তাদেরকে সমাজের মধ্যে ছেড়ে দেওয়া। এখন এই খারিজি মাদ্রাসার ওপরে বিভিন্ন অডিট, রেড, এইগুলো তৈরি হয়েছে বা শুরু হয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। অসুবিধা সেখানেও, আবার অসুবিধা ওখানে কি, FCRA যদি পাশ হয়ে যায় তাহলে তো ফান্ডিং বন্ধ হয়ে যাবে না, অনেক তার সমস্যা তৈরি হয়ে যায়। মানে এই জাঁতা কলে পড়ে কি করে যখন এরা করছে, তখন সরকার ঠিক কি ভূমিকা নিতে চলেছে
সেটা পরিষ্কার হবে এই যে সপ্তাহ জুড়ে যে অধিবেশনটা চলবে সেইটাতে। আর সেইটা আমরা জানতে পারছি সোমবার দিন যে বিলটা আসতে চলেছে সেটা হচ্ছে ওই প্রশ্নপত্র লিক যাতে না হয় তার বিল। কারণ বিলের ভিতরে কি আছে সেটা তো, আর বিলটা তৈরিও হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়, কিন্তু তাতে যে কঠিন শাস্তির ব্যবস্থা থাকছে, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকছে, 5 থেকে 10 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা থাকছে, এগুলো আর না বললেও চলে, তার কারণ এগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলে দিয়েছেন বিলের ভিতরে কি থাকছে। তাহলে সব মিলে কি দাঁড়ালো শুধু দর্শকবৃন্দ? এদিকে গুন্ডা দমন আইন, ওদিকে প্রশ্নপত্র লিক সেটা বন্ধের আইন বা বিল, ওদিকে ডিলিমিটেশন বিল, ওদিকে এফসিআরএ। এই যে বিলগুলো, এই বিলগুলোই হচ্ছে সেই ককরোচ স্প্রে বলতে পারেন, কালা হিট, লাল হিট, এই সমস্ত যা আছে, তা আমি এইটাকে বলি অরেঞ্জ হিট। আর এই অরেঞ্জ হিটে কতটা আরশোলা এই দেশের মধ্যে জমে আছে, এই দেশটাকে যদি একটা ঘর মনে করা হয়, সেটা বোঝা যেতে পারে। আগামী দিনটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, এটুকু বলাই যায়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা অবশ্যই করুন, আর নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, নমস্কার।